2003 সালে মুলতান টেস্টে হেরে কান্না বিজড়িত চোখ নিয়ে বের হচ্ছিলেন খালেদ মাহমুদ সুজন। এই ছবিটা বাংলাদেশের সবচেয়ে কষ্টের ছবির একটা। আপনারা যদি মিলাতে পারেন 2012 এশিয়া কাপে বাংলাদেশ যখন হেরে গিয়েছিল পাকিস্তানের বিপক্ষে, সেই সময় বাংলাদেশের ক্রিকেটাররা কাঁদছিলেন। কিন্তু টেস্ট ক্রিকেট যদি আপনি বিবেচনা করেন তাহলে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে কষ্টের ছবি হচ্ছে খালেদ মাহমুদ সুজনের সেই কান্না বিজড়িত সেই ছবিটা। সেই আক্ষেপ আমাদের মিটে গেছে। প্রথম যখন রাওয়ালপিন্ডি টেস্টে আমরা যখন প্রথম জয়টা পেলাম তখনই আমাদের সেই আক্ষেপ ঘুচে গেছে। আমি আরও একটা গল্প যোগ করতে চাই, সেটা হচ্ছে 2014 বিশ্বকাপের কথা আপনাদের নিশ্চয়ই মনে আসছে। আমি ফুটবল বিশ্বকাপের কথা বলছি। তখন একটা ছবি একেবারে সোশ্যাল মিডিয়াতে খুব জনপ্রিয় হয়ে গেছিল, যেটা হচ্ছে যে ট্রফি রাখা হয়েছে, একটা সিঁড়ি বেয়ে লিওনেল মেসি উঠছেন এবং ট্রফির দিকে তাকিয়ে আছেন। তখন একটা এমন ছিল যে ট্রফি ছোঁয়ার দূরত্বে গিয়েও ট্রফি ছুঁতে পারলেন না লিওনেল মেসি। এরকম একটা সময়ে আমরাও দাঁড়িয়ে আছি। আমাদের ইতিহাসের সবচেয়ে বড় টেস্ট সিরিজ জয়, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার একেবারে ছোঁয়া দূরত্বে, কয়েক গজ দূরত্বে, আপনি কয়েক মিটারও বলতে পারেন, কয়েক কিলোমিটারও বলতে পারেন, এমন একটা দূরে দাঁড়িয়ে আছি আমরা। চতুর্থ দিন শেষে বাংলাদেশ একেবারে চালকের আসনে রাওয়ালপিন্ডি টেস্টের, সেই টেস্টের চতুর্থ দিনের পুরো বিস্তারিত এবং আগামী দিন কি হতে পারে, কি পরিকল্পনা বাংলাদেশ খেলতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করার জন্য আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মোহাম্মদ সাদমান। সাদমান, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। যে আমরা বোধহয় একেবারে এই ট্রফি ছোঁয়া, মেসির যে ছবিটা ভাইরাল হয়ে গেছিল, আমরা বোধহয় এই ট্রফি ছোঁয়ার দূরত্বে দাঁড়িয়ে আছি একেবারে ইতিহাসের দাম প্রান্তে যাওয়ার জন্য। আপনি দর্শকদের বুঝিয়ে দিলেন যে আপনি একজন আর্জেন্টিনার ফ্যান। না, এইখানে আসলে আর্জেন্টিনার ফ্যান হোক বা যেই হোক, ওই ছবিটা আসলে সব ফুটবল প্রেমীদের জন্যই মানে হৃদয় বিদারক একটা ছবি, একটা বিষয় ছিল। সেটা 2022 সালে ঘুচে গেছে। 2003-এর সেই স্মৃতিটা আমরা হয়তো ওইভাবে মনে নেই, কিন্তু আমাদের ইতিহাসে, ক্রিকেটের ইতিহাসে এই ছবিটা আমাদের সবসময় সামনে আসে, পীড়া দিত যে এত কাছে থেকেও আমরা জিততে পারিনি। ফার্স্ট টেস্টটা তো আমরা রাওয়ালপিন্ডিতে খুব সুন্দরভাবে জিতে গিয়েছি 10 উইকেটে। এই টেস্টটা আমরা ডমিনেট করছি আজ পর্যন্ত। আমরা শুধু পাকিস্তান না, আমরা হচ্ছে পাকিস্তানের ওয়েদারের সাথেও ফাইট করছি। কারণ আজকে যদি ওয়েদার খারাপ না হতো, দিন শেষে আমরা হয়তো এখন আমরা সিরিজ জয় হোয়াইট ওয়াশ নিয়ে কথা বলতাম, হোয়াইট ওয়াশ করা নিয়ে কথা বলতাম। এখানে আসলে ড্র হওয়ার আর সুযোগ আমরা দেখছি না কোনো, মানে জয় হয়তো আমাদের ইনশাল্লাহ আসবেই। আপনি যেটা বলছিলেন যে মানে এত ডমিনেট করে এত দ্বার প্রান্তে গিয়ে কালকে যদি খেলা ঠিক মতো হয়, যেতটুকু খেলাই হবে, যেভাবে অ্যাগ্রেসিভলি আমরা খেলছি, আমার মনে হচ্ছে যে আমরা জয় নিয়ে ফিরবো। আমরা আসলে চতুর্থ দিনে থাকতে চাই। আমরা আসলে শুরু থেকে একটু আলোচনা করতে চাই, কারণ আজকে যদি আমরা আলোচনা, যেমন গতকাল আলোচনা করেছেন আপনি আর আমাদের আরেক সহকর্মী ছিল সৈয়দ সামিদ, আপনারা দুজন আলোচনা করেছিলেন যে বাংলাদেশের ব্যাটিংটা নিয়ে, বিশেষ করে মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, লিটন দাস যে ব্যাটিংটা করেছিলেন। আমরা তৃতীয় দিন পুরো ব্যাটিং দাপট দেখিয়েছি। চতুর্থ দিনের ক্ষেত্রে ঘটনাটা ঠিক উল্টো, যেহেতু আমরা বোলিং করছিলাম, পুরো দিন আমাদের পেসাররা যেভাবে দাপট দেখালেন, পেসারদের পারফরমেন্স, বিশেষ করে হাসান মাহমুদ এবং নাহিদরার পারফরমেন্সটা আপনি একেবারে কীভাবে দেখছেন? আমরা কিন্তু কথা বলছিলাম শোয়ের আগে যে পাকিস্তানের উইকেটে বাংলাদেশের পেসাররা দাপট দেখাচ্ছে, এটা দেখার মানে আমাদের জন্য খুবই তৃপ্তির। পাকিস্তানের মাটিতে, পাকিস্তানের টিমে হয়তো তাদের মেইন পেসাররা নেই, কিন্তু যারা রয়েছে তারাও কিন্তু খুবই দুর্দান্ত, তারা ঘরোয়াতে খুবই ভালো খেলে। তারপরে হচ্ছে কিন্তু তাদের ছাপিয়ে আমাদের হাসান মাহমুদ, নাহিদ রানা যেই পেস অ্যাটাকটা দিয়েছেন, আপনি চিন্তা করে দেখেন 10 উইকেটই নিয়েছে পেসাররা। এটা কিন্তু টেস্টে বাংলাদেশে প্রথমবার, মানে তাও মানে পাকিস্তানের হোমে, নিজেদের হোমেও না। সো আপনি মানে এইখানে হাসান মাহমুদ, যেই ছেলেটার আসলে হয়তো খেলারই কথা ছিল না, ইবাদত যদি থাকতেন তাহলে হয়তো তিনি সুযোগই পেতেন না, কিন্তু তিনি আসলে কালকে ব্যাটিংয়েও তিনি দৃঢ়তা দেখিয়েছেন। আজকে তো বোলিংয়ে তিনি 5 উইকেট তুলে নিয়েছেন। আর আরেকজন যে নাহিদ রানা, তিনি তো আসলে আমাদের গতি দানব, রিয়েল গতি দানব হয়ে উঠেছেন, যে আসলে তার 150 হবে এইটার জন্য আমরা ওয়েট করছিলাম। আজকে কিন্তু সেটাও হয়েছে। তার পেসে আপনি দেখবেন যে আমরা এই টাইপের পেস এটা হয়তো ইংল্যান্ডের মাটিতে দেখি, অস্ট্রেলিয়ার মাটিতে দেখি। আপনি একবার চিন্তা করেন, আপনি ইংল্যান্ডের কথা বলেন, আমি একটু করি যে ধরুন আপনি আমাদের 2027 সালে অস্ট্রেলিয়ার মাটিতে বা ইংল্যান্ডের মাটিতে আমাদের টেস্ট খেলতে যাওয়ার কথা আছে। আপনি চিন্তা করেন লর্ডসে বা এজবাস্টনে, ম্যানচেস্টারে নাহিদ রানা বোলিং করছেন, রাওয়ালপিন্ডিতে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে, যেখানে হচ্ছে স্লো উইকেটে 152 150 উঠছে,
সেখানে নাহিদ রানা কি করতে পারে? এটাই বলছিলাম যে আমরা দেখে যাচ্ছি যে ইংল্যান্ডের বলাররা অস্ট্রেলিয়া মার্কুট বা জফরা আর্চার এরকম পেস দিয়ে বিট করেন তাদের। এখন আমাদের দেশের একটা বলার যখন এইভাবে পেসে বিটিং করবে, আমি লাইন লেন্থ বা সুইংয়ের কথা যাবোই না। আমি যে পেসটা পাচ্ছি সেইটার যদি থাকে, সেইটার সাথে আপনি লাইন লেন্থ সুইং সব কিছুর কাজ করতে পারবেন। আজকে যে উইকেটগুলো আপনি খেয়াল করবেন সব কিন্তু আউটসাইড এজ হয়েছে, মানে একজন পেসার একটা পেস দিয়ে যেভাবে বিট করতে পারে সেই বিটটাই হয়েছে, হয় বোল্ড করবে না হলে এজ করে পিছনে। দেখেন আপনার এই ধরনের পেস থাকলে বাবর আজমের মতো বিশ্বমানের ব্যাটারও যে মানে পরাস্ত হয়, এটা কিন্তু দেখেন ফার্স্ট ইনিংসে বাবর আজমকে তিনি আউট করেছেন, এই ইনিংসও তিনি আউট করলেন, মানে দুর্দান্ত সব ডেলিভারি করলেন একেবারে। আপনি যেটা বলছিলেন যে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের পেসারদের এই যে দাপট দেখানো, আমার কাছে মনে হচ্ছিল যে আমি যখন ভাবছিলাম ব্যাপারটা নিয়ে যে পাকিস্তানকে বলা হয় যে পেসার তৈরির কারখানা, আপনি ওয়াসিম আকরাম কিংবা এখন শাহিন আফ্রিদির কথা, নাসিম শাহ, হারিস রুফ, এই যে একটা পেসারদের কারখানাতে গিয়ে আপনি গিয়ে দাপট দেখাচ্ছেন, মানে এটা তো মানে কল্পনাই করা যায় না একেবারে ব্যাপারটা। সেটাই, মানে যেইখানে আমাদের পেসার নিয়ে আমাদের একটা খরা ছিল, আমরা স্পিনারদের নিয়ে কাজ করি, আমাদের হোম গ্রাউন্ডই তৈরি হয়েছে স্পিন বান্ধব, যাতে যেহেতু স্পিনার শক্ত, সেইখানে পেসাররা কিন্তু আমাদের কয়েক বছর লাস্ট 3-4 বছর ধরেই খুব ভালো সার্ভিস দিয়ে আসছে। এখন এই যে যত প্রসেসে থাকবে তত আসলে আমরা পাবো, আমরা সুযোগ দিলে আমরা আসলে নতুন নতুন পেসার খুঁজে পাবো। আপনার মনে থাকার কথা নিউজিল্যান্ডে আমরা যখন 22 সালে জিতলাম, মাউন্ট মঙ্গানেতে জিতলাম, তখন ইবাদত ভালো বোলিং করলেন, 6 উইকেট নিলেন। তারপর হচ্ছে যখন আমরা সাউথ আফ্রিকা থেকে ওয়ানডে সিরিজ জিতলাম, তাসকিন একটা ম্যাচে 5 উইকেট নিয়েছিলেন, ওই পুরো সিরিজে 8 উইকেট নিয়েছিলেন। আমাদের পেসাররা যে ম্যাচ জেতাচ্ছে, তাসকিন অনেকদিন আগে একটা কথা বলছিলেন যে আমরা চাই ব্যাটসম্যানরা যেমন জয় অবদান রাখতে পারছেন, স্পিনাররা যেমন পারছেন, আমরা পেসাররাও সেই কাজটা করতে চাই। তিনি যেটা করতে চেয়েছিলেন, আমার মনে হয় যে লাস্ট কয়েক বছর এটা খুব ধারাবাহিকভাবে করছেন। আমরা হয়তো খণ্ড কয়েকটা ম্যাচে হয়তো খুব এক্সেপশনাল পারফরমেন্স দেখি, কিন্তু প্রত্যেকটা ম্যাচে এখন আসলে পেসারদের সেই দাপটটা দেখা যায়। আমি একটু স্পেসিফিকলি নাহিদ রানাকে নিয়ে কথা বলবো। নাহিদ রানা জিনিসটা হচ্ছে যে এই যে গতি, মানে বাংলাদেশে তো এই ধরনের গতির বলার খুব একটা খুঁজে পাওয়া যায় না। তিনি যখন আপনি বলছিলেন যে শোয়ের আগে যে খুলনাতে যখন তিনি আসলেন, বিপিএলে যখন খেললেন, তার লাইন লেন্থ কিন্তু একেবারেই ভালো ছিল না। এই যে জাতীয় দলের যখন আসলেন, যখন রাডারে আসলেন, আসার পরে তাকে নিয়ে যে কাজ করা, এই কাজ করার ফলেই তো তার এই উন্নতিটা, মানে সেইটা যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে মানে নাহিদ রানাকে আপনি কিভাবে দেখতে আপনি আসলে বলতে একটা জিনিস আপনি যোগ করতে চাই, যেটা মনে করতে চাই যে চান্দিকা হাথুরু সিং কিন্তু মানে যখন লাস্ট টাইম সে প্রেস কনফারেন্সে তিনি এসে বলছিলেন যে শুধু বাংলাদেশের জন্য না, ওয়ার্ল্ড ক্রিকেটের জন্যই হচ্ছে সম্পদ। অবশ্যই আপনি দেখবেন যে মানে আরেকটা জিনিস যেটা যোগ করতে হবে সেটা হচ্ছে এই যে এই পেসারগুলোকে কিন্তু যত্ন নিতে হবে ভালোভাবে, কারণ আপনার যত গতি থাকবে আপনার ইনজুরিতে পড়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আপনি তাসকিনকে দেখেছেন, তাসকিনের এত গতি ছিল, তাসকিন অনেকবার মাঝখানে 1.5 বছর খেলেননি, উনি ওয়ার্ল্ড কাপ কতগুলো মিস করেছেন। মানে এই প্লেয়ারগুলোকে না যত্ন নিতে হবে, আপনি পেস থাকবে, সব থাকবে, আপনি রেস্ট নিয়ে খেলতে হবে। সে ভালো খেলছে দেখে প্রত্যেক সিরিজে আপনি তাকে খেলাবেন, প্রত্যেক জায়গায় খেলাবেন, এরপরে ইনজুরিতে পড়বে, সেই ইনজুরিতে সে ভুগবে, পেসাররা ইনজুরিতে পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার যেহেতু এখন আমরা নতুন পেসারদের নিয়ে কাজ করছি, পেসারদের সেই জিনিসটা অনুরোধ রাখতে হবে যাতে পেসাররা সহজে ব্যাপারটা হচ্ছে আমাদের পেস ইউনিট অন্তত 5 থেকে 6 জন পেসার রাখতে হবে যারা রেডি থাকবে, শাফল করে খেলতে হবে, এরকম একটা পেস ইউনিট লাগবে। হাসান মাহমুদকে দেখেও মানে হাসান মাহমুদ একটু চুপচাপ দেখে মনে হয় না যে তার আসলে এখন কিন্তু আগ্রাসন একটু বেড়েছে মনে হচ্ছে, উইকেট পেলে সেলিব্রেট করে। হ্যাঁ, লাস্ট কোনো একটা নিউজিল্যান্ড সিরিজে হয়তো রেজওয়ানের উইকেট নেওয়ার পরে আমি দেখলাম সেলিব্রেট করছেন। না, আপনি যেটা বলছিলেন যে নাহিদ রানা কত দূর যাবে, আপনার যদি প্রসেস ঠিক থাকে তিনি ওয়ার্ল্ড ক্লাস বলার হবেই, এটা আসলে কেউ আটকাতে পারবে না। তো এই যে পেসারদের এই যে দাপটটা, সেই দাপটটা আসলে আমাদের ম্যাচে পুরো একটা মোমেন্টাম এনে দিয়েছে। মোমেন্টাম বলতে আমরা এখন একটা ড্রাইভিং সিটে আছি। আর তারপরে বাংলাদেশ যখন 185 রানের একটা টার্গেট নিয়ে খেলতে নামলো, তখন কি ভেবেছিলেন যে বাংলাদেশ আসলে কিভাবে খেলবে, কোন অ্যাপ্রোচে খেলবে? কারণ 4th ইনিংসে কিন্তু কখনো 185, 200 রান, 250 রান কিন্তু একেবারে সহজ টার্গেট না। এখানে আরেকটা জিনিস যেটা খুবই ইন্টারেস্টিং বা আমাদের এত ভালো লাগার একটা বিষয় যে আমাদের ওপেনাররা নেমেই হচ্ছে অ্যাটাকিং খেলেছে, যেটা আসলে সহজে দেখা যেত না আগে। যে আপনি জাকিরের কথা বলছেন, জাকির এত অ্যাটাকিং খেলেছে যে তাদের মেইন টার্গেট হচ্ছে জিততে হবে। আপনার যেই টার্গেটটা রয়েছে সেটা কিন্তু এখনের কন্ডিশন অনুযায়ী একটু কঠিন, আপনি পিচের কন্ডিশন অনুযায়ী বা ওয়েদার অনুযায়ী এই সময় দিনে 4th দিনে খেলতে এসে 200 টার্গেটও কিন্তু বেশি। সো সেইখানে আপনি যদি ডিফেন্সিভ খেলতে যেতেন হয়তো উইকেট পড়ার সম্ভাবনা থাকতো। আপনার যদি মনে হয় ভিতরে কনফিউশন থাকতো তাহলে আপনি হয়তো ভালোভাবে অ্যাটাক করতে পারতেন না। কিন্তু আমরা দেখছি যে মানে
ম্যাচিউর লেভেলের খেলাধুলা বা যে বড় টিমরা যেভাবে খেলে, যে তাদের জিতার জন্য জিতার মানসিকতা, দেখেন আমরা কিন্তু অলরেডি একটা ম্যাচ জিতে গিয়েছি। আমরা যদি এই টেস্টটা ড্র করি, নাও জিতে, তাও কিন্তু সিরিজ আমাদের, কিন্তু আমরা কিন্তু খেলছি জিতার জন্য। এই মন মানসিকতাটা যে চেঞ্জ হয়েছে, এইটা আসলে অনেক বড় ব্যাপার। আমরা এইসব প্রসেসের মধ্যে থাকলে, এইসব চেঞ্জিংয়ের মধ্যে থাকলে, আমরা আমি আলোচনা করছিলাম আগে যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে হয়তো এক সময় আমরা তাদের উপরের দিকে দেখব, আমরা এখন হয়তো আমরা কিন্তু এই ম্যাচটা জিতলে 4 নম্বরে উঠে আসবো। সো 3-4-এ থাকা, এরকম এত ভালো ভালো টেস্ট প্লেইং কান্ট্রির সাথে খেলে 3-4-এ থাকা, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। আমরা ফাইনাল এখনই না খেললাম, কিন্তু এই যে প্রসেসটা, তখন কিন্তু আমরা ওয়ান ডেতে যেরকম অন্যান্য টিমে একটা ভয় ঢুকিয়ে দিয়েছি, সেরকমই টেস্টে যদি আমরা কন্টিনিউশনটা রাখতে পারি, তাহলে কিন্তু এই যে ভয়ের কথা বলেন, আমি কিন্তু যে কয়েকদিন আগে হচ্ছে সুরের সামনে একটা কোনো একটা কোট পড়ছিলাম, তিনি বলছিলেন যে বাংলাদেশের সামনে আসলে ওই হালকা করে নেওয়ার কিছু নেই। রবিচন্দ্র অশ্বিন বলছিলেন যে টেস্টে বিশেষ করে উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশকে উড়িয়ে দিবেন, মানে এত সহজ করে দেখার কিছু নেই। এই যে ভারতীয় ক্রিকেটাররা বা বড় বড় যারা ক্রিকেটার, তারা যখন এইভাবে বাংলাদেশকে নিয়ে এইভাবে প্রশংসা করে, তখন তো আসলে আলাদা একটা অবশ্যই মনে হয় যে উন্নতি করছে বাংলাদেশ। আমরা এক এক দিন এক এক প্লেয়ারকে নিয়ে কথা বলছি। আমরা দেখেন মিরাজকে নিয়ে কথা বলেছি, মিরাজের খেলা নিয়ে কথা বলেছি। আজকে আমরা মিরাজের টপিকে আসা লাগছে না, কারণ আমাদের অন্য একটা প্লেয়ার পারফর্ম অন্যজন। তাহলে আপনি পুরা টিমে, আগে যেমন আমরা পঞ্চপাণ্ডব এসেছিল, আমাদের ইয়া ছিল যে একটা পঞ্চপাণ্ডব, এক এক দিন এক একজন খেলতো, 5 জন খেলছিল। আমাদের ওই মানে আমাদের আসলে 11 পাণ্ডব দরকার। মানে আমাদের ওরকম 11 পাণ্ডব, বা 11 পাণ্ডব না হলেও মানে ম্যাক্সিমাম মানুষ, ম্যাক্সিমাম প্লেয়ারদের আসলে পারফর্মার হতে হবে, না হলে আসলে এই যে বড় বড় জায়গায় দেশের বাইরে গেলে আমরা ভালো করতে পারবো না। মানে আমার জাকিরের একটা জিনিস সবচেয়ে যেটা ভালো লেগেছে, যে সেটা হচ্ছে যে ধরুন আপনি জানেন 185 রান খুব বেশি বড় টার্গেট তা না, কিন্তু আপনার মাথায় ব্যাক অফ দ্য মাইন্ড একটা জিনিস আছে যে যেহেতু আবহাওয়ার অবস্থা ভালো না, কাল বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। আজকেও যখন তারা ব্যাটিং করছিলেন, তখন মানে আকাশ মেঘলা ছিল, তাদের মাথায় ছিল যে আমরা হয়তো খুব বেশি ওভার ব্যাটিং করার সুযোগ পাবো না, যত তাড়াতাড়ি সম্ভব এই যে 100-র উপরে যে রানগুলো, যত তাড়াতাড়ি আমরা রান তুলতে পারবো, আমাদের ওই লিডটা কমে আসবে, আমাদের সুযোগটা বাড়বে। সেই যে একটা প্রসেস বা সেই যে একটা মেন্টালিটি তৈরি করা, এইটা আসলে আমার কাছে খুব বেশি। হ্যাঁ, আপনি এই যে হয়তো দেখেছেন যে হাসান মাহমুদ প্রেসে এসে বলেছিল যে আজকেই আমাদের টার্গেট ছিল যে আমরা জিততে পারি। সেরকম আমার মনে হচ্ছে কালকেও যেহেতু একটা একটা ওয়েদারের সম্ভাবনা আছে, বৃষ্টি থাকতে পারে, বিকালের দিকে রোদ আসবে দেখলাম, বা আমার মনে হয় যে যতটুকু সময় পাবো আমাদের জিতার জন্য আসলে অ্যাটাকিং মাইন্ডসেট রেখে আসলে আমাদের জয়টা নিয়ে আসা। কারণ আমরা কেউই জানি না আসলে কত ওভার আমরা ব্যাটিং করতে পারবো, কারণ রাওয়ালপিন্ডিতে আমরা লাস্ট 2 সপ্তাহে যা দেখেছি, যখন বৃষ্টি এসেছে এমন হয়েছে যে পুরো দিন ভিজতে গেছে। আমাদের যদি মানে ফার্স্ট ইনিংসের মধ্যে যে অল্প রানে কোলাপসটা না হয়, তাহলে আমার মনে হয় না কেউ অ্যাটাকিং মাইন্ডের বাইরে এসে খেলবে। যদি কোলাপস হয়ে যায় তখন হয়তো ডিফেন্ড করতে হবে ম্যাচটা অন্তত বাঁচানোর জন্য, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে কেউ ডিফেন্সিভ মাইন্ডে খেলবে কালকে, কারণ এত কাছে এসে সিরিজ আপনি মানে যে কোনোভাবে আপনি জিততে চাইবেন, কারণ হোয়াইট ওয়াশ এরকম একটা ব্যাপার আসলে হিস্টোরি লেখা হয়। আমরা সবাই আসলে যে ব্যাটিং বোলিং সবগুলো নিয়ে আলোচনা, কারণ আমাদের এক একদিন ব্যাটিং ভালো হচ্ছে, বোলিং ভালো হচ্ছে, একটা টিম ওয়াইজ একটা পারফরমেন্স হচ্ছে, সেখানে একটা আলোচনার আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম যে অনেকেই আলোচনা করছিলেন যে নাজমুল হোসেন শান্তকে শুধু টস করার জন্যই একাদশে আছেন কিনা। আমার কাছে মনে হয় যে তার ক্যাপ্টেন ব্যাটিং হিসেবে তার পারফরমেন্সটা আমরা পাইনি, কিন্তু ক্যাপ্টেন্সিতে মনে হয় টপ নচ তিনি পারফর্ম করেছেন। যে ফিল্ডিং সাজানো, বোলিং চেঞ্জগুলো, আপনি তো খেলা দেখেছেন কীভাবে? আমরা এটা ওয়ার্ল্ড কাপ থেকেই বলছিলাম যে ওয়ার্ল্ড কাপেও ওনার কিন্তু ফর্ম নেই, অনেকদিন ধরে ওনার ব্যাটিংয়ে ফর্ম নেই। ক্যাপ্টেন্সিতে আসার পর থেকেই তার ব্যাটিংয়ে মনে হচ্ছে রিদমটা তিনি হারিয়ে ফেলেছেন, বা এখন ক্যাপ্টেন্সির চাপে নাকি অন্য কোনো কারণে। কারণ আপনি জানেন যে ওনার ব্যাটিং নিয়ে আগেও কিন্তু ট্রল হয়েছে, ওনার ব্যাটিং নিয়ে আগেও অনেক সমালোচনা হয়েছে, দলে থাকা নিয়ে তার কথাবার্তা উঠতো। এখন উনি যেহেতু ক্যাপ্টেন, এখন আপনি ক্যাপ্টেন্সি তো উনি ভালো করছেনই, প্রত্যেক ম্যাচে উনি ক্যাপ্টেন্সি ভালো করছেন, প্রত্যেক ইনিংসে উনি ক্যাপ্টেন্সি ভালো করছেন, কিন্তু আপনি শুধু ক্যাপ্টেন হিসেবে আসলে দলে থাকাটা কতটুকু যুক্তিযুক্ত হবে, বা আপনি পারবেনও না যে কিভাবে তাকে কোন ইয়াতে আসলে দলে রাখবেন। কারণ আপনার 3-এ নেমে তিনি একটা গুরুত্বপূর্ণ পজিশনে খেলছেন, যেখানে বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট, এই টাইপের প্লেয়াররা খেলে, ওইখান থেকে দলটাকে তুলে নিয়ে যায়। এখন আপনি কয়েক সিরিজ খারাপ যেতেই পারে, আমরা আশা করব সামনে তিনি, হ্যাঁ ব্যাট প্যাচ যাবে, তিনি আশা করব যে তাড়াতাড়ি ফিরে আসবেন, কিন্তু ক্যাপ্টেন্সি আসলে তিনি টপ নচ করছেন, তার সাথে যদি ব্যাটিংটা ফিরে আসে তখন আসলে মানে কথা বলার কোনো জায়গায় থাকবে না। আমরা আসলে এমনই যাই, কারণ ধরেন
আমরা যারা আসলে ক্রিকেট নিয়ে কথা বলি বা দেশের মানুষ, এটা আসলে বলা ঠিক হবে না, তা বলছি, ধরুন বাংলাদেশের 10 লাখ মানুষ যদি ক্রিকেট নিয়ে কথা বলে, তার মাঝে ক্রিকেটটা খুব ভালো করে বোঝে এমন মানুষের সংখ্যা একটু তুলনামূলক কম। কারণ তাদের বেশিরভাগই বুঝবে না যে ক্যাপ্টেন্সিরা যত ভালো করছেন এই জিনিসগুলো হয়তো তারা নজরই দিবে না বা দেখবেই না। তারা সবসময় ভিজিবল জিনিসটা চায়, যে পারফর্ম করছে না কেন, রান করছে না কেন। না, এইটা দেখুন, এইটার মাঝে কিন্তু আমরাও আছি, আমরাও কিন্তু জার্নালিস্টরা যারা রয়েছে তারাও কিন্তু এগুলো নিয়ে সমালোচনা করি যখন, কিন্তু তার ভিতরে আসলে প্লেয়ারটার ভিতরে কি যাচ্ছে সেটা আসলে আপনার আমার পক্ষে জানা সম্ভব না। যেটা হচ্ছে যে এই যে এত ভালো ক্যাপ্টেন্সি করছেন, তার সাথে যদি তিনি রানটা করতে পারেন, তাহলে এই যে একটা সংমিশ্রণ, আপনি ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যে কথাটা বলে, সেইটা মনে হয় খুব ভালোভাবেই করে করতে পারবেন। এখন শেষ দিনে হচ্ছে 143 রান করতে হবে বাংলাদেশকে, কি প্রত্যাশা করছেন একেবারে? প্রত্যাশার অন্য কিছুতে প্রত্যাশার কিছু নেই। ইফ অ্যান্ড বার্ডস যদি না হয় তাহলে আসলে আমাদের জয় দেখছি আমি, কিন্তু বলছিলাম যে যদি হঠাৎ করে কলাপস হয়ে যায় কোনো ব্যাটিংয়ে, তখন আসলে ডিফেন্ড করতে হবে। না হলে আমার মনে হয় না যে ডিফেন্সিভ মাইন্ডে কোনো ব্যাটারি খেলবে। যেভাবে শুরু হয়েছে সেইভাবে যতটুকু টাইম খেলা যায় ততটুকু, কিন্তু আপনার মাথায় রাখতে হবে এটা পাকিস্তান এরকম ফার্স্ট সেশনটা যদি বৃষ্টি না হয় তাহলে খুবই ইম্পর্টেন্ট। বৃষ্টি হলে তো আসলে কিছু বলার নেই, কিন্তু পাকিস্তানের পক্ষে আসলে আমরা আগেও দেখেছি যে কম রান, যেটা ওরা জিতা ম্যাচ হেরে গিয়েছে, হারা ম্যাচ তারা জিতে গিয়েছে। সো পাকিস্তান দেখা আনপ্রেডিক্টেবল, এই ট্যাগটা তাদের সারা জীবন রয়েছে। এইসব সাইডে সরিয়ে রাখলে বাংলাদেশের আসলে একটা হিস্টোরি ক্রিয়েট হতে যাচ্ছে। কিছু বাদ দিয়ে আমাদের একটা সাবধান থাকতে হবে। অবশ্যই আমরা অ্যাটাকিং খেলবো বা আমাদের যে প্রয়োজন, যেভাবে প্রয়োজন সেভাবে খেলবো, কিন্তু একটা সাবধানতা অবলম্বন করতে হবে ব্যাটসম্যানদের, যেন আমরা এই যে শুরুতে বলছিলাম যে আমরা ট্রফি ছোঁয়া বা হাত ছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে আছি, একটা ইতিহাস, বাংলাদেশের সর্বকালের সেরা সিরিজ জয়, এরকম একটা জায়গায় দাঁড়িয়েছে, সেটা যেন ফসকে না যায় কোনোভাবে। আমরা প্রত্যাশা করবো বাংলাদেশের ব্যাটসম্যানরা একদম টপ নচ করবে। গতকাল আমরা যে ধরনের ব্যাটিং দেখেছি, বিশেষ করে মিরাজ এবং লিটনের কাছ থেকে, আগামীকাল আমরা সেই ধরনের ব্যাটিংটাই প্রত্যাশা করব। আমরা আশা করব বাংলাদেশ যত দ্রুত সম্ভব ম্যাচটা জিতে নেবে, ইতিহাস ক্রিয়েট করবে। তারপর থেকে আমাদের এই যে টেস্টে যে একটা অধপতন ছিল বা আমরা টেস্টে যে কখনোই ভালো খেলতে পারিনি, এই বদনামটা ঘুচবে আস্তে আস্তে, কারণ সামনে আমরা অনেকগুলো টেস্ট খেলবো। সেইখানে যদি আমরা ভালো করতে পারি, সেটা ধারাবাহিকতা আমাদের মেনটেন করে রাখতে হবে, এই প্রত্যাশা আপাতত আমরা করবো। সাদমান, আপনাকে ধন্যবাদ। আমরা দর্শক, আমরা আগামীকাল যখন কথা বলবো তখন আমরা একদম হেসে হেসে কথা বলতে চাইবো, আনন্দ উল্লাসে কথা বলতে চাইবো, যাতে বাংলাদেশ একটা হিস্ট্রি ক্রিয়েট করবে, সে প্রত্যাশা করছি। সেই প্রত্যাশা করেই আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।